আজকে যে অণুজীব চ্যাপ্টারে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করি। অণুজীব, যেই জীবের আকৃতি অণুর মতো। অণু অণু মানে অনেক ছোট, এবং অণু আসলে এত ছোট তুমি এটা আসলে কল্পনাও করতে পারছো না। সাধারণ চোখে দেখার তো প্রশ্নই আসে না। তুমি আণুবীক্ষণিক, শুধুমাত্র তুমি একদম ছোট্ট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তুমি কিন্তু এই অণুজীবগুলোকে দেখতে পাবা। যদিও কিছু কিছু অণুজীবকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া সাধারণ মাইক্রোস্কোপেও দেখতে পাই, কিন্তু তোমাকে অবশ্যই মাইক্রোস্কোপ লাগবে, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। তাহলে অণুজীবের সংজ্ঞাটা কি? যেই সকল জীবকে ম্যাক্রোস্কোপ, মানে খালি চোখে, আমাদের খালি চোখটা হলো কি ম্যাক্রোস্কোপ, আমাদের খালি চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো না, যেগুলোকে দেখার জন্য আমাদের স্পেশাল মাইক্রোস্কোপ দরকার হবে, সেই সকল জীবকে বলা হয় অণুজীব। এইটা হলো এক নাম্বার কথা। তাহলে যেই জীবকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র দরকার সেইটাকে বলা হয় অণুজীব। এইটাই হলো সবচেয়ে সহজ কথা। কোনটা কোনটা অণুজীব? সবচেয়ে আমাদের পরিচিত অণুজীব হলো ব্যাকটেরিয়া। তো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ব্যাকটেরিয়ার সাথেই বসবাস করছি। তোমাদেরকে একটা খুবই মজার আমি একটা তথ্য দেই। মনে করো এই যে আমি মানুষটা, আমার শরীরে যতগুলা কোষ আছে, আমার শরীরে 100 ট্রিলিয়ন কোষ আছে, কিন্তু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি শুধু এই আমার শরীরে 100 ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া আছে। তোমাকে যদি বলা হয় যে মানুষের শরীরে কোনটা বেশি, কোষ নাকি ব্যাকটেরিয়া, মানুষের শরীরে বেশি কোনটা, তোমাকে একটা মজার জিনিস জানিয়ে দিই, মানুষের শরীরে বেশি হলো ব্যাকটেরিয়া। এইটা একটা অসাধারণ মজার জিনিস। তুমি কিন্তু ব্যাকটেরিয়ার সাগরে ডুবে আছো। এই যে আমি আমার নাকের মধ্যে যে আঙ্গুল দিয়ে দেই, নাকের ভেতরে কিন্তু ব্যাকটেরিয়া আছে। তোমার হাতের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, তোমার চামড়ার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে। তুমি ব্যাকটেরিয়ার সাগরে ডুবে আছো। তাহলে বলতে পারো যে ভাইয়া, মানুষের শরীরে যদি ব্যাকটেরিয়াই বেশি থাকে, তাহলে আমরা মানুষকে দেখতে পাই কেন, ব্যাকটেরিয়া কেন দেখতে পাওয়ার কথা? কারণ 100 ট্রিলিয়ন কোষের চেয়েও ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি। পার্থক্যটা এখানে। এইটা হলো মানুষের একটা কোষ, এর আকৃতি, আর এইটা হলো একটা ব্যাকটেরিয়ার সাইজ। দেখো কত বড় কোষ আর কত ছোট ব্যাকটেরিয়া। সো তুমি যদি কোষের সাথে ব্যাকটেরিয়াকে তুলনা করো, দেখো মানুষের কোষ কিন্তু ব্যাকটেরিয়ার তুলনায় অনেক 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 বড়। তাহলে এই ব্যাকটেরিয়া দেখার জন্য, যদিও আমাদের শরীরে আমাদের কোষের চেয়ে বেশি ব্যাকটেরিয়া আছে, কিন্তু এইটার উপস্থিতি কিন্তু তুমি সহজে বুঝতেও পারবা না, দেখতেও পারবা না। এটা একটা মজার বিষয়, খুবই মজার একটা তথ্য। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাকটেরিয়া, অণুজীব, অণুজীব বলতে কি কি বুঝবো? একটা বুঝবো ব্যাকটেরিয়া, আর একটা কি বুঝবো, আরেকটা বুঝবো হলো পরজীবী। তুমি এই জায়গাটা লিখে রাখো, এইভাবে লিখে রাখো, পরজীবী, যেটার অপর নাম হলো প্যারাসাইট। প্যারাসাইট শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত, পরজীবী কথাটার সাথেও তোমরা অনেকেই পরিচিত। অন্যের অন্যের জীবন, অন্যের খেয়ে যে জীবন ধারণ করে, মানুষও বলা যেতে পারে এই দুনিয়ার বুকে অনেকটা পরজীবী। আমরা কিন্তু উদ্ভিদেরটা খেয়ে বেঁচে থাকি, কিন্তু আবার উদ্ভিদের আমরা ক্ষতিও করি। কিন্তু বাস্তবতা হলো যে এই পরজীবীগুলা কিন্তু অন্য প্রাণীর শরীরে থাকে, অন্য প্রাণীর শরীরের জীবন থেকে খাওয়া দাওয়া করে, এবং দিন শেষে ওই প্রাণীটার ক্ষতি করে। এইগুলাকে বলা হয় পরজীবী। তাহলে অণুজীব বলতে দুইটা জিনিস, তোমরা যে যেখানেই পড়ালেখা করো এই দুইটা কথা কখনোই ভুলে যাবে না। অণুজীব বলতে দুইটা জিনিস বোঝানো হয়, একটা হলো ব্যাকটেরিয়া, আরেকটা হলো পরজীবী। তাহলে ভাইয়া, এই চ্যাপ্টারে আপনি যে পড়াবেন, এই চ্যাপ্টারে যে শুরুতেই দেওয়া আছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলা কি, দুঃখিত, এই চ্যাপ্টারের শুরুতে যে ভাইরাস গুলা দেওয়া, এই ভাইরাস কি অণুজীব না? কেউ এটা প্রশ্ন করতে পারো। দেখি, কেউ আমাকে উত্তর দাও তো, সবাই একটু বলো তো, ভাইরাস কি অণুজীব নাকি না? হ্যাঁ নাকি না? তোমরা একটু দেখি কে কে হ্যাঁ এর পক্ষে, কে কে না এর পক্ষে। ভাইরাস কি অণুজীব কিনা, শুধুমাত্র হ্যাঁ বা না কমেন্ট করে জানাবা। আমি দেখি কে কে কমেন্ট করছে ভাইরাস কি অণুজীব কিনা। অনেকজনই বলছে না, শাহিন বলেছে না, কিন্তু হুমায়ুন বলেছে হ্যাঁ।
এখানে ভাইরাস 20। আরে ভাই, ভাইরাসের বানানটা কি লিখছে ও, বাপরে বাপ, VIRUS লিখতে হবে, ও VAI লিখছে। এটা কিন্তু ভাই না ভাইয়া, এই ভাইটাকে, এই ভাইরাস, এই ভাই, ভাইরাস অনেকেই বলেছে ভাইরাস অনুজীব না। না, ভাইরাস ইজ ভাইরাস। নাবিলা বলেছে ভাইরাস অনুজীব না, মাহিও বলেছে ভাইরাস অনুজীব না। আচ্ছা ঠিক আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি এই জায়গাতে হ্যাঁ এবং না, মোটামুটি ভাইরাস নিজেই একটা ভাইরাস। ও একটা খুবই মজার কথা বললো যে ভাইরাস নিজেই ভাইরাস। তাহলে ভাইরাস অণুজীব না। ঠিক আছে। সো এই বিষয়ে উত্তর যদি আমার কাছে কেউ জানতে চাও, আমি বলবো যে সবাই বইটা একটু পড়বা। বইয়েও আসলে স্পষ্ট করে বলা নাই ভাইরাসকে অণুজীব কে অণুজীব না। তাকায় দেখো, অণুজীববিদগণ ভাইরাসকেও অণুজীব বলতে চান। সো এই যে বলতে চান, বলতে চান তার মানে পুরোপুরি বলতে পারেন নাই। আমি একটা কথা বলতে চাই, কেউ যদি এই কথাটা বলে যে আমি একটা কথা বলতে চাই, তার মানে সে একটা কথা এখনো বলে নাই কিন্তু বলবে। তার মানে অণুজীববিদগণ কিন্তু পুরোপুরি ভাইরাসকে অণুজীব বলে সারতে পারেন নাই। এটা একটা মজার কথা। তাহলে ভাইরাস অণুজীব হতেও পারে, আবার নাও হতে পারে। কেন ভাইরাস অণুজীব হতে পারে আবার নাও হতে পারে, এইটা জানার জন্য আমাদেরকে এইটুকু বুঝতে হবে যে ভাইরাস কি জীব নাকি জড়। তোমরা বলো তো, ভাইরাস কি জীব নাকি জড় পদার্থ? এইটা কমেন্ট করে জানাও। জীব হলে জানাও হ্যাঁ, জড় হলে জানাও না। অনেকেই বলছে ভাইরাস কি জীব নাকি জড়, অনেকেই বলছে জড়, আবার অনেকেই বলতেছে জীব, আবার অনেকেই বলছে জীব এবং জড় উভয়ই। একজন বলছে কোনোটাই না। ব্যাপারটা কিন্তু খুবই মজার। একজন বলতেছে একটাও না। একজন বলছে উভয়টাই। মানে কমেন্ট কতগুলা দেখো, কেউ বলছে শুধু জীব, কেউ বলছে শুধু জড়, কেউ বলছে কোনোটাই না, আবার কেউ বলছে দুইটাই। ঘটনা খুব সিম্পল ভাইরাস নিয়ে। এবং ভাইরাস চিনে না এমন কিন্তু দুনিয়াতে কেউ নাই, কারণ করোনা ভাইরাস চিনে না এমন আর এই মুহূর্তে দুনিয়াতে কেউই নাই। হয়তোবা এইডস ভাইরাস চিনে না, ডেঙ্গুর ভাইরাস চিনে না, এরকম মানুষ পাওয়া যেতে পারে, পোলিওর ভাইরাস চিনে না, কিন্তু করোনা ভাইরাসের নাম শুনেনি এরকম মানুষ এই পুরো পৃথিবীতে একজনও পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। সো সবাই কিন্তু ভাইরাস চেনে। এখন এই ভাইরাস কি জীব নাকি জড়, এটাই ছিল আমার প্রশ্ন। এবং এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা বেশ মজাদার ঘটনা ঘটছে। গোলাম সারওয়ার চৌধুরী ভাইয়া, তুমি জুম ক্লাস মিস করলেও ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমাদের পেইড ব্যাচের। তুমি এই কমেন্ট আর করো না ভাইয়া, পাগল হওয়ার মোটেই দরকার নাই। একজন বলেছে দুইটার মাঝামাঝি। ও জয় হোসেন, ও তো ফ্যান্টাস্টিক। ও বলেছে পোষক দেহে থাকলে জীবের মতো আচরণ করে, পোষক দেহের বাইরে থাকলে এটা জড় পদার্থের মতো আচরণ করে। একজন বলেছে জীব এবং জড় উভয়ই, খুবই ভালো। একজন বলেছে দুটার মধ্যবর্তী, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা একদম পড়া শুরু করবো আজকে আমরা ভাইরাস অংশটুকু যতটুকু পারা যায় ব্রেনের মধ্যে সেট করব ইনশাল্লাহ। আমরা একটু চলো পড়া শুরু করি একদম শুরুতে। আমরা শুরুতেই যে কথাটা জানবো, আমরা একদম শুরুতে আমরা কয়েকটা তথ্য আমরা জেনে নিব। সেটা হলো ভাইরাস কি, জীব নাকি জড়। আমি যদি জীবকে সবুজ কালার দিয়ে আঁকি, এইটা হলো জীব। আর যদি আমি জড়কে লাল কালার দিয়ে আঁকি, তাহলে ভাইরাস হলো এই জায়গায় থাকবে। ভাইরাসকে আমি কালো কালার দিয়ে আঁকলাম। ভাইরাস হলো তাহলে এমন একটা বিষয় যা জীব এবং জড় পদার্থের মাঝামাঝি অবস্থান করে। কেউ যদি বলে যে জীবন এবং জড় পদার্থের মধ্যে, জীব এবং জড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? সম্পর্ক স্থাপন করে হলো এই ভাইরাস। এই ভাইরাস একই সাথে জড় পদার্থের মতো আচরণ করতে পারে, আবার একই সাথে জীবের মতো আচরণ করতে পারে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাইরাসের মধ্যে কিন্তু দুইটা বৈশিষ্ট্যই বিদ্যমান। সো তোমরা যে কথাগুলো বলছো, তাহলে উত্তর আসলে 100% নিশ্চিত করে দেওয়া সম্ভব না যে ভাইরাস আসলে দুইটাই জড় হিসেবে আচরণ করতে পারে, জীব হিসেবে আচরণ করতে পারে। তাদের উত্তরটাও সঠিক যারা বলেছে দুইটাই। আবার যারা বলেছে কোনোটাই না, তাদের উত্তরটাও সঠিক, কারণ তারা পুরোপুরি কিন্তু জড় পদার্থও না, আবার তারা পুরোপুরি জীবের মতো কিন্তু আচরণ করে না। তাহলে একটা ভাইরাস নিয়ে যখন আমরা পড়ালেখা করব, আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইরাস কিন্তু দুটোর মাঝামাঝি
এবং ভাইরাসের কিন্তু কয়টা বৈশিষ্ট্য থাকবে? তাহলে যখন আমরা ভাইরাসের বৈশিষ্ট্য পড়বো, পরীক্ষায় কিন্তু আসবে, সবাই বইটা বের করতে পারো, এটা আধুনিকতম বই, বাজারের থেকে কিনে আনা গরম গরম বই। এটা কিন্তু তোমার কাঁচা বাদাম না, এটা কিন্তু তোমার একদম ভাজা বাদাম, বাজার থেকে কিনে আনা একদম ভাজা গরম গরম তাজা তরতাজা বই। এই বইটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, যদিও খুব বেশি কিছু চেঞ্জ হয় নাই, তারপর হালকা দু একটা তথ্য চেঞ্জ হয়েছে। তোমরা চাইলে তোমাদের আগের বইটাও পড়তে পারো। তাহলে আমরা যখন ভাইরাসের বৈশিষ্ট্য পড়বো, ভাইরা আমার, আমরা কয়টা বৈশিষ্ট্য পড়বো? জড় রাসায়নিক বৈশিষ্ট্য পড়বো এবং জীবীয় বৈশিষ্ট্য পড়বো। তাহলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবা বা ভবিষ্যতে ভর্তি পরীক্ষা অংশ নিবা, তাদের এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসবে? এই জায়গা থেকে ট্রু অ্যান্ড ফলস, সত্য মিথ্যা প্রশ্ন আসবে। ভাইয়া সত্য মিথ্যা জিনিসটা কি? ট্রু অ্যান্ড ফলস বা সত্য মিথ্যা জিনিসটা কি? সত্য মিথ্যা জিনিসটা হলো নিচের কোন লাইনটা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নয়, বা নিচের কোন লাইনটা ভাইরাসের জড় বৈশিষ্ট্য নয়। এই ধরনের প্রশ্ন আসবে। সো আমরা, চলো যে কোনো একটা বৈশিষ্ট্য পড়বো, আমরা যে কোনো একটা বৈশিষ্ট্য পড়বো, বাকি বৈশিষ্ট্যটা অটোমেটিক হয়ে যাবে। এবং এটা আগেই বলে নিচ্ছে, এটা মুখস্থ করার খুব একটা দরকার নেই, তুমি শুধুমাত্র আমার কথা শুনলেই বুঝতে পারবা। চলো তো দেখি, তুমি এই মুহূর্তে ধরো একটা চেয়ারে বসে পড়ালেখা করছো, সবাই একটু কমেন্ট করে জানাও তো, তুমি এই মুহূর্তে কিসের উপরে বসে আছো? চেয়ার, নাকি টেবিলের উপরে বসে আছো, নাকি তুমি মেঝের মধ্যে বসে পড়ালেখা করতেছো, নাকি বিছানার মধ্যে বসে আছো? আশা করি এর বাইরে বসে কেউ পড়ালেখা করতেছে না। অনেকে টয়লেটের কমোডে বসেও ক্লাস করতে পারে। দেখি, অভিমানী বড় ছেলে বলছে চেয়ারে বসে পড়ালেখা করে। আসিয়া নূর চেয়ার, একজন বিছানায় বসে পড়ালেখা করতেছে। জেরিন বলছে সেম হেয়ার। সেম হেয়ারটা কি, কার সাথে সেম? আচ্ছা, কেদারার মধ্যে বসে পড়ালেখা করতেছে হলো মাহি কেদারার মধ্যে বসে আছে। বাকি আচ্ছা, একজন বেডে বসে আছে। বেডে বসে পড়ালেখা হয় কিনা জানি না, তবে বেডে বসে খুব বেশি ঘুম এবং আরাম হয়, আমি সেটা নিশ্চিত না। পড়ালেখার জন্য অবশ্যই অবশ্যই ভালো হলো চেয়ার, এতে কোনো সন্দেহ নাই। বিছানায় বসলে একটু পরে শুইতে মন চাইবে, শোয়ার একটু পরে মনে হবে যে এই ক্লাস আমি পরে দেখে নিব, একটু একটু চোখটা বন্ধ করে একটু ঘুমাই। এইরকম আমার সাথে প্রায়ই হয়, যতবার আমি বিছানায় পড়তে গেছি, এই আধা ঘন্টা যদি কোনো মতো পড়ছি, পড়ার পরে মনে হয়েছে ভাইরে ভাই কোমরটা লাগে গেল, পিঠটা ব্যথা হচ্ছে, খুব চাপ পড়তেছে পিঠের উপরে, একটু পিঠটা সোজা করি। পিঠটা সোজা করার পরে মনে করে একটু আরাম করে শুইলাম বালিশটা নিয়ে, তারপর ভাবলাম যে একটু টিভিটা দেখি। এই টিভি দেখতে দেখতে কখন 2 ঘন্টা চলে গেল, আই হ্যাভ নো আইডিয়া। বেশিরভাগ সময় আমার সাথে এই ঘটনাটাই ঘটে। পড়ালেখা করতে ছেড়ে চেয়ার, একজন বলছে বিছানায় শুয়ে আছি। শুয়ে শুয়ে পড়ালেখা হয় বলে আমার জানা নাই। বসে বেডে বসে লাইভ ক্লাস করছি। আচ্ছা, ফ্লোরে বসে আছে কে? কে ফ্লোরে বসে? আচ্ছা ঠিক আছে, ওকে, বেডে বসে আছে, বেডে বসে অনেকে ক্লাস করছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বেডে বসে ক্লাস করতেই পারো, তবে খেয়াল করে যাতে ঘুমায় না যাও। ঘুমিয়ে গেলে বরং বিপদ হয়ে যাবে, তাই না? তো তাহলে যে যেখানেই বসে ক্লাস করো, এইটুকু নিশ্চিত তুমি কোনো জীবের উপরে বসে ক্লাস করছো না। এইটুকু মোটামুটি নিশ্চিত, তুমি জড় পদার্থের উপরে বসেই তুমি কিন্তু ক্লাস করছো। তো এমন কাউকেই পাওয়া যাবে না যে একটা গরুর উপরে বসে ক্লাস করছে, বা অন্য মানুষের বুকের উপরে বসে ক্লাস করছে, বা একটা ঘোড়ার পিঠে বসে ক্লাস করছে। তো তোমরা এটুকু গ্যারান্টি যে তোমরা সবাই জড় পদার্থের উপরে বসেই ক্লাস করছো। তো চলো তো, তুমি যে বিছানাটার উপরে বসে আছো, বা তুমি যে চেয়ারটার উপরে বসে আছো, সেই চেয়ারটার সাথে ভাইরাসের কোনো বৈশিষ্ট্য মিল পাওয়া যায় নাকি যায় না? যদি এই বৈশিষ্ট্যটা চেয়ারের বৈশিষ্ট্যের সাথে বা বিছানার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তাহলে বুঝবা সেটা হলো জড় বৈশিষ্ট্য। আর যদি মিলে না যায়, তাহলে বুঝবা সেটা জীবীয় বৈশিষ্ট্য। তো এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই, এটা হলো জাস্ট জাস্ট কমন সেন্স খাটানো। চলো শুরু করা যাক, হ্যাঁ, একদম শুরুতে শুরু করা যাক। চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। দেখো তো 2 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। এদের কোনো নিজস্ব বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টি ক্রিয়াও নেই। ভাই এটা কি বুঝাই বলতে হবে? তুমি যে চেয়ারটাতে বসে আছো, সেই চেয়ারের কি কোনো এনজাইম আছে? সেই চেয়ারটাকে কি কখনো তুমি রাতের বেলা তোমার সাথে খাবার খাইতে দেখছো? এবং তুমি কি দেখছো যে সেই চেয়ারটা তোমাকে বলতেছে, এই সুলতানা, এই রাবেয়া, বা এই মেহেদি, আমাকে একটু খাওয়াও, তুমি যে বিস্কুটটা খাচ্ছ আমাকে একটু দাও? তার মানে এরকম কিন্তু কখনোই হবে না, তাই কিনা?
ঠিক আছে? তার মানে এই যে তুমি যে জড় পদার্থটা, সেটার কিন্তু কোনো খাওয়ার ইচ্ছাও নাই এবং খাওয়ার জন্য তার কিন্তু কি নাই, কোনো এনজাইমও নাই। 2 নাম্বার দেখো, জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। খেয়াল করো, তুমি তো বুঝলাম যে তোমার ঘরে এই মুহূর্তে একটাই চেয়ার আছে, ওর সাথে প্রজনন ক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আরেকটা চেয়ার নাই। কিন্তু তুমি যে কলেজে কলেজে ক্লাস করো, সেই কলেজে তো অসংখ্য বেঞ্চ, একটা ক্লাসরুমে অসংখ্য চেয়ার। এমন কি কখনো দেখেছো আগের দিন ওখানে 20টা চেয়ার ছিল, পরের দিন রাতের বেলা পার হলো, সকালবেলা গেলা দেখলা যে আরেকটা নতুন চেয়ারে, বাচ্চা চেয়ারে জন্ম হয়েছে? এমন কি কখনো হয়? এমন কিন্তু কখনোই হবে না। ওই চেয়ারগুলো কিন্তু স্বাধীনভাবে কখনোই আরেকটা চেয়ার জন্ম দিতে পারবে না। যদি না একজন কারিগর এসে নতুন কাঠ কেটে নতুন আরেকটা চেয়ার বানায়, তাহলে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। এটাও কিন্তু একটা জড়ের বৈশিষ্ট্য, জড় পদার্থের বৈশিষ্ট্য। আশা করি মনে থাকবে। তারপরে দেখো, ভাইরাসকে ফিল্টার যোগ্য নয়। তুমি যে চেয়ারটাতে বসে আছো, জীবন কি দেখছো কেউ চেয়ারকে ফিল্টার করে? তাহলে চেয়ার দিয়ে কিন্তু ফিল্টার হয় না, চেয়ারকে কিন্তু ফিল্টার করি না আমরা। তাহলে এইটা কিন্তু একটা জড় পদার্থের বৈশিষ্ট্য। তারপরে দেখো, এরা কিন্তু রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। দেখো, তুমি ওই চেয়ারে বসে কত খারাপ কাজ করো, চেয়ার কিন্তু তোমাকে কিচ্ছু বলবে না। ওই চেয়ারে বসে ধরো তুমি পড়ালেখার সময় ইউটিউব ভিডিও চালাইলা, পড়ালেখার সময় তুমি ইচ্ছা মতো দিন দুনিয়ার বিভিন্ন আজে বাজে জিনিসপত্র করলা, আজে বাজে জিনিসপত্র দেখলা। মনে করো তুমি ওই চেয়ারে বসে আরেকজনের সাথে মারামারি করলা, বেঞ্চে বসে মারামারি করলা, ওই চেয়ার বা ওই টেবিল কি ওই কখনোই কি তোমাকে বাধা দিবে এই মারামারি করিস না, তোর উল্টা আমি মারবো? ওই চেয়ারের উপর তুমি যত লাফালাফি করো, ও কিন্তু তোমাকে কখনোই আরেকটা বার কিচ্ছু বলবে না। তার মানে চেয়ারটা কিন্তু নিষ্ক্রিয়। ভাইরাসও কিন্তু ওই রকম ভাবেই নিষ্ক্রিয়। তারপর দেখো, চেয়ারকে তুমি যতই ভালোবাসা দাও, দেখো তুমি ওকে যতই ভালোবাসা দাও, তুমি দিন রাত 24 ঘন্টা যদি চেয়ারটাকে ভালোবাসা দাও, ও কিন্তু তোমার কথা বুঝতে পারবে না। কারণ ও তোমার উদ্দীপনায় কি করতে পারবে না, ও তোমার উদ্দীপনাকে সাড়া দিতে পারবে না। ঠিক আছে? ওকে। তাহলে পরিবেশের উদ্দীপনায় চেয়ার সাড়া দিতে পারবে না। তারপর খেয়াল করো, ওর কিন্তু দৈহিক বৃদ্ধি নাই। দেখো, একটা চেয়ার বরং চেয়ারটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে পারে। কখনো দেখছো আজকে চেয়ারটা এত উঁচু ছিল, কালকে আরো বড়, কালকে আরো বড়, যেই বিছানায় ঘুমাচ্ছ কালকেই ছিল ওটা 6 ফিট লম্বা, পরের দিন হয়ে গেল 7 ফিট। তাহলে এমনটা কিন্তু কখনোই হওয়া সম্ভব না। তার মানে চেয়ারের মতো ভাইরাসেরও কিন্তু দৈহিক কোনো কি নাই, দৈহিক কোনো বৃদ্ধি নাই। তাহলে আমরা এটা জেনে গেলাম। আর কি হতে পারে? তাহলে এখানে কমেন্ট যে কি হচ্ছে সেটা আমি এই মুহূর্তে পড়ছি না, টপিকটাকে পড়াই দেই। তাহলে এইটুকু, এগুলো মনে থাকবে কিনা? আশা করি এই যে তথ্যগুলা, এইগুলা প্রত্যেকেই মনে রাখতে পারবা। এই তথ্যগুলো ইনশাল্লাহ প্রত্যেকেরই ব্রেনে সেট হয়ে গেছে, বা প্রত্যেকে এই জিনিসগুলো ইনশাল্লাহ পুরোপুরি পুরোপুরি মনে রাখতে পারবা। ঠিক আছে? ওকে। তাহলে আমরা দেখলাম যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, কয়েকটা বৈশিষ্ট্য আমাদের বাকি আছে। সো এই বৈশিষ্ট্যগুলো যখন পরীক্ষায় দিবে, তুমি জাস্ট কল্পনা করবা এটাকে একটা জড় পদার্থের সাথে মিলে যায় নাকি একটা জীবের সাথে মিলে যায়। এই যে তথ্যগুলো আমরা পড়লাম, আমরা কি বলতো, আমরা কি এগুলো মুখস্থ করার চেষ্টা করেছি? আমরা কিন্তু একটা বারের জন্য এগুলো মুখস্থ করার চেষ্টা করি নাই। শুধুমাত্র আমরা যখন পড়বো, আমরা জাস্ট মিলিয়ে দেখবো। আর 2 থেকে 3টা পয়েন্টের দিকে তাকায় দেখো, আর 2-3টা পয়েন্টের দিকে তাকায় দেখো, এই পয়েন্টগুলো নতুন। এই পয়েন্টগুলো ভাইরাসের জন্য আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, ভাইরাস মনে রাখতে হবে, ভাইরাস হলো অকোষীয়। এটা পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। সবচেয়ে মানে সবচেয়ে অকোষীয়, খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাস গুলো কি অকোষীয়? যারা ক্লাস করছো বাকি জীবনের জন্য সেট করে ফেলো। দেখো ভাইয়া, কোষ নাই। কোষ নাই মানে কি? কোষ নাই মানে কোষটা নাই। আমরা একটা কোষ বলতে কি বুঝি? একটা কোষ বলতে কোষের 3টা উপাদান থাকবেই। এক হলো কোষের প্লাজমা মেমব্রেন থাকবে, 2 হলো কোষের নিউক্লিয়াস থাকবে, 3 হলো কোষের কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। একটা কোষের এই 3টা অংশ কিন্তু, একটা কোষের এই 3টা অংশ কিন্তু থাকবেই, এই কয়টা কথা কিন্তু থাকবেই ইনশাল্লাহ।
ঠিক আছে। সো কিন্তু ভাইরাসের কিন্তু এই তিনটার একটা জিনিসও থাকে না। তাহলে কেউ যদি বলে যে ভাইরাসের নিউক্লিয়াস নাই, সবাই আমাকে বলো তো কথাটা কি সত্য নাকি মিথ্যা? ভাইরাসের নিউক্লিয়াস নাই, কথাটা কি সত্য নাকি মিথ্যা? ইয়েস, এটা একদম সত্য। কেউ যদি বলে যে ভাইরাসের প্লাজমা মেমব্রেন নাই, এটাও সত্য। ভাইরাসের কি সাইটোপ্লাজম আছে? সবাই আমাকে জানাও তো, ভাইরাসের কি সাইটোপ্লাজম আছে? এটা কিন্তু ভাইয়া বেশিরভাগ বাচ্চা কাচ্চাই পারে না। ভাইরাসের কি সাইটোপ্লাজম আছে? বলেন, ভাইরাসের সাইটোপ্লাজম আছে কি নাই? ইয়েস, অসংখ্য জন কমেন্ট করছে। ইয়েস, নাই, সাইটোপ্লাজম বানান ঠিক করতে হবে ভাই। পোলাপান তোরে কি বানান করতেছিস সাইটোপ্লাজম? কেউ একজন সাইটোপ্লাজম লিখছে, এইটা হলো সাইটো, এই হলো প্লাজম। ভাইয়া একটু ইংলিশ বানানটা লিখলে ঠিক মতো লিখতে হবে, ভুল বানান লেখা যাবে না, না হলে বাংলায় লেখো। মুরাদ টাকলা হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইরাস যেহেতু অকোষীয়, মনে রাখতে হবে ভাইরাসের কোনো কিছু নাই। ভাইরাসের কোনো কিছুই ভাইরাসের কোনো কিছু নেই, একদম কোনো কিছু নাই, মানে কোনো কিছু নাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। একদম এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইরাসের কোনো কিছুই নাই, আমরা যাতে অবশ্যই অবশ্যই এই কথাটা মনে রাখি। এবং দেখো লেখা আছে সুন্দর করে, কিচ্ছু নাই। এটাই পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু এইটাই পারবা না। আর ভাইরাস কিন্তু দেখো অতি আণুবীক্ষণিক, শুধু আণুবীক্ষণিক কিন্তু না। আণুবীক্ষণিক মানে যেটা শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। কেউ যদি বলে ভাই তাহলে অতি আণুবীক্ষণিক যন্ত্র, অতি আণুবীক্ষণিক মানে কি? যেই জিনিসটাকে দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। ভাইরাস কিন্তু সাধারণ মাইক্রোস্কোপে দেখা যাবে না, ভাইরাস দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ভাইরা আমার, এটা একটা দারুণ কথা। ভাইরাস দেখার জন্য কি মাইক্রোস্কোপ লাগবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো সবাই যদি মনে করে যে সাধারণ চোখে ভাইরাস দেখা যাবে, সে সাধারণ মাইক্রোস্কোপে দেখা যাবে, সেটা ভুল ভাইরাসের জন্য। ঠিক আছে। যেহেতু কোষই নাই, সেই জন্য কিন্তু কোনো কিছুই নাই, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করলা, যারা নতুন শিখলা, এগুলো এগুলো কিন্তু খুব ছোট্ট কথা, কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এবং আমি আমার জীবনে দেখেছি বেশিরভাগ বাচ্চা কাচ্চা এই ছোট্ট কথাগুলো জানে না। তাহলে বলো তো, ভাইরাসের যেহেতু কোষ নাই, তাহলে ভাইরাস জিনিসটা কি? আমি সবসময় বলি, ভাইরাস আর কিছুই না। ভাইরাস হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা, বা আমাদের আমাদের লাল সবুজের পতাকা। এই হলো ভাইরাস। ভেতরে একটা এরকম থাকে, আর বাইরে এরকম সবুজ থাকে। এই হলো একটা ভাইরাসের গঠন। কেউ যদি ভাইরাসের গঠন জানতে চায়, সে যাতে এই লাল সবুজের পতাকা কথাটা মনে রাখে। এই লাল দিয়ে কি বোঝায়? এই লাল দিয়ে বোঝায় নিউক্লিক অ্যাসিড। সবাই জেনে নাও। একদম বইয়ের মধ্যে তোমরা চাইলে খাতার মধ্যে লিখেও নিতে পারো যাতে সহজে মনে থাকে। প্রত্যেকটা ভাইরাসের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, আর বাইরে থাকে প্রোটিন। তাহলে ভাইয়া ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড, আর বাইরে থাকে প্রোটিন। এই দুইটা কথা আমরা মনে রাখবো। তাহলে ভাইরাসের কি কি, ভাইরাসের মূল উপাদান কি? অ্যাসিড প্লাস প্রোটিন। আমরা এই ছোট্ট কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবো। ভাইরাসের মূল উপাদানটা হলো নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। এইটুকু মনে রাখবো। এই নিউক্লিক অ্যাসিডটা কি কি হতে পারে? আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা নাম ডিএনএ, আরেকটা নাম হলো আরএনএ। একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। আমরা যেটা অবশ্যই মনে রাখি, এই যে ডিএনএ এবং আরএনএ, ভাইরাসের মধ্যে যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে। তাহলে যে কোনো ভাইরাসের ভিতরে হয় ডিএনএ থাকে, না হলে কি থাকে, না হলে আরএনএ থাকে। আর বাইরে কি থাকে? বাইরে থাকে হলো বাইরে থাকে হলো প্রোটিন। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে ভাইরাসের গঠনে কি কি থাকে, তোমরা সবাই উত্তর করবা ভিতরে হয় ডিএনএ অথবা আরএনএ, আর অথবা প্রোটিন। তাহলে যেই সকল ভাইরাসে ডিএনএ থাকে, যেই সকল ভাইরাসে ডিএনএ থাকে, ধরলাম এইটা হলো ডিএনএ, আর এই হলো প্রোটিন। আর কিছু কিছু ভাইরাসে কি থাকে? আরএনএ থাকে। এই হলো প্রোটিন। তাহলে যে সকল ভাইরাসে ডিএনএ থাকে সেগুলোকে বলে ডিএনএ ভাইরাস,
আর যে সকল ভাইরাসে আরএনএ থাকে সেগুলোকে কি বলা হয়? আরএনএ ভাইরাস। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা নাকি আমাদের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসটা কি ধরনের ভাইরাস? এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? দেখি কার কার জানা আছে, কার কতটা বুদ্ধি আছে। আমরা আমাদের গ্রুপে কিন্তু কয়েকবার এই তথ্যটা পোস্ট করেছিলাম। আমাদের করোনা ভাইরাস কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? কে কে বলতে পারে একটু দেখি, চলো। ওকে, সবাই বলতে পারছে, ফ্যান্টাস্টিক। আমি এখানে দেখতে পাচ্ছি জামাতুন থেকে শুরু করে কেউই ভুল করে নেই। মনিরুল, সুমাইয়া, সবার নামগুলো একটু পড়ি, তাই না? রিফা, সামিয়া, সুমাইয়া, সুমা, সামিহা চৌধুরী, নওশিন, নূরে জান্নাত, সবাই বলতে পারছে, খুবই ভালো। হ্যাঁ, করোনা ভাইরাস, আরএনএ ভাইরাস, ইফতি, আশিকুল, ইরা, এমন কেউ নাই। ঋতু শুধুমাত্র বলছে ডিএনএ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস মানে আরএনএ ভাইরাস, প্রাণী ভাইরাস মানে ডিএনএ ভাইরাস। দেখো, করোনা ভাইরাস কিন্তু একটা প্রাণী ভাইরাস, কিন্তু এটা কিন্তু আরএনএ ভাইরাস। ওই সূত্র দিয়ে সবসময় কাজ হবে না, ব্যতিক্রম আছে। করোনা ভাইরাস একটা ব্যতিক্রম। আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, সবাই বলতে পারছে। মরিয়ম সুলতানা মিতু, ফ্যান্টাস্টিক। অভিমানী বড় ছেলে, বাপরে বাপ। তামান্না ইসলাম সুবর্ণা, সবাই কমেন্ট করে ফাটাই ফেলছো। আরএনএ ভাইরাস, ওকে। সবাই তোমরা ভালো পারো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই ভালো পারো। তাহলে করোনা ভাইরাস একটা কি ভাইরাস? করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এটাই আমরা পড়লাম। তাহলে ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একগুলো হলো ডিএনএ ভাইরাস, আরেকগুলো কি আরএনএ ভাইরাস। সো আমরা যেহেতু চ্যাপ্টারটা পড়ছি, আমি কিন্তু তোমাদেরকে খেয়াল করে দিতে পারি। তোমরা যদি 2টা পেজ পরে চলে যাও, তুমি দেখতে পাবা যে ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করি। পেজ নাম্বার নতুন বইয়ের 148 নম্বর পেজে দেওয়া আছে। ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করি, ডিএনএ ভাইরাস আর কি ভাইরাস? ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা পরবর্তীতে পার্থক্যও দেওয়া আছে, দেখো, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। সবাই আশা করি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাচ্চা আশা করি আমার কথা শুনতে পাচ্ছ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখন খেয়াল করো, ডিএনএ ভাইরাস গুলোর ভেতরে কি থাকে? ডিএনএ ভাইরাস গুলোর ভেতরে থাকে ডিএনএ। আরএনএ ভাইরাস গুলোর ভেতরে কি থাকে? আরএনএ ভাইরাসের ভেতরে থাকে আরএনএ। খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, এই কথাটা জানে না এমন বাচ্চা কাছে দুনিয়াতে খুব কম পাওয়া যাবে। ডিএনএ মানে কি? ডিএনএ কয়টা সুতা? ডিএনএ 2টা সুতা, তাই না? এই হলো ডিএনএ। আর আরএনএ দেখতে কেমন? আরএনএ কিন্তু ভাইয়া, আরএনএ কিন্তু এরকম একটা সুতা, আরএনএ কিন্তু 2টা সুতা নাই। কিন্তু দুনিয়াতে ব্যতিক্রম বলে একটা কথা সব সময়ই থেকে যায়। ব্যতিক্রম, দুনিয়াতে এমন কিছু ডিএনএ আছে যেইগুলার আসলে একটাই সুতা, সেগুলাকে বলা হয় এক সূত্রক ডিএনএ। আবার দুনিয়াতে এমন কিছু আরএনএ আছে যেগুলাকে বলা হয় 2টা সুতা, যেগুলাকে বলে দ্বিসূত্রক আরএনএ। তাহলে আমাদেরকে এইটা ব্যতিক্রমটাই পরীক্ষায় আসবে। সব সময় মনে রাখবা যে ভর্তি পরীক্ষায় যারা অংশ নেয় তাদের থেকে আমরা আশা করি যে তারা ব্যতিক্রমী তথ্যগুলো জানবে। সো মনে রাখবা যে ভর্তি পরীক্ষাতে এই ব্যতিক্রমটা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে দেখো, দুনিয়াতে বেশিরভাগ উদ্ভিদের ভাইরাস হলো আরএনএ ভাইরাস, এটাও বলা আছে। আর বেশিরভাগ প্রাণীর ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। এবং সকল ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক, সকল আরএনএ ভাইরাস একসূত্রক। দেখো, অধিকাংশ আরএনএ ভাইরাস একসূত্রক, অধিকাংশ ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক, ব্যতিক্রম 2-1টা। দেখো, ধানের বামন রোগ এবং রিও রোগের ভাইরাস হলো দ্বিসূত্রক আরএনএ। তাহলে বামন এবং রিও, এই দুইটা কি দ্বিসূত্রক। আর 5X174, M13 কলিফাজ, এইগুলা হলো এক সূত্রক ডিএনএ। ভাইরা আমার, এই নাম দুইটা যারা ক্লাস করছো, বাকি জীবনের জন্য পুরোপুরি মুখস্থ করতে হবে। পুরোপুরি মানে পুরোপুরি। নামগুলো আরেকবার বলতেছি আমি, সবাই আমাকে কমেন্ট করে জানাবা। সবাই একটু লিখে দেখাও তো, এক সূত্রক ডিএনএ পাওয়া যায় কোথায় কোথায়। সবাই একটু টাইপ করো, দেখি টাইপ করতে পারো কিনা। 5X174 এবং M13 এক সূত্রক ডিএনএ। কিভাবে এটা মনে রাখবা যে এক সূত্রক? কারণ নামের মধ্যে এক দেওয়া আছে। দেখো, 174 1 দেওয়া, M13 একটা 1 দেওয়া আছে। এরকম দেখলেই বুঝবা যে
এগুলাতে এক সূত্র। তারপরে একটু কমেন্ট করে জানাও, যারা কমেন্ট করবা তাদের কিন্তু স্মরণ শক্তিটা ভালো হবে। কমেন্ট করা মানেই লেখা, কমেন্ট করলে কিন্তু ব্রেনটা একটু কাজ করবে, অনেকটুকু লেখা হয়ে যাবে। জয় বলেছে এই ছকটা থেকেই প্রশ্ন আসে 80%। হ্যাঁ, অনেক প্রশ্ন আসে এগুলা থেকে। ইয়েস, 5x174। শুধুমাত্র অনেকে M13 কমেন্ট করছো। 5 কলিফাজ, তাহলে ভাইরাসটার নাম আসলে আহ একটা ভাইরাসের নাম হলো 5x174, আরেকটা ভাইরাসের নাম হলো M13 কলিফাজ। এই পুরাটা হলো একটা নাম, আর এইটা হলো একটা নাম। সো আশা করি সবাই ডিএনএ এবং আরএনএ ভাইরাসের পার্থক্যটা পারবা। আমি যা পড়াচ্ছি আশা করি সবার কাজে লাগছে, সবাই ইনশাল্লাহ বুঝতে পারছো। আবারও বলছি, তুমি অফলাইন অনলাইন দুনিয়াতে যেখানেই যা ক্লাস করো, আমরা যতটুকু পড়াচ্ছি এইটুকু তোমাকে 100% সাহায্য করবে। আমরা কোনো তাংসাং পড়ার মধ্যে নাই, এবং ক্লাসে আমরা যতটুকু পারি কম সময় নষ্ট করি। আমরা চেষ্টা করি যাতে তোমার ব্যাপারটা পুরোপুরি কাজে লাগে, এইটুকু বিষয়ে আমরা পুরোপুরি অনেস্ট। তারপরও, এবং আমরা খুব একটা তোমাদেরকে দিয়ে যে খুব একটা শেয়ার করো, অ্যাড করো, এগুলো যে খুব একটা করাই তাও কিন্তু না। তারপরও আমরা আমরা মনে করি যে ডিএমসি ড্রিমার্সে আমাদের যে গ্রুপে, সেই গ্রুপে এখন 47,000 মেম্বার, কিন্তু আমরা চাই যে এই গ্রুপে খুব দ্রুত আমাদের 50,000 মেম্বার হয়ে যাক, যারা আমাদের ডিএমসি ড্রিমার স্বপ্ন যাদের সাদা অ্যাপ্রন এই গ্রুপে আছো। সেই গ্রুপে তোমরা প্লিজ তোমার কলেজের বন্ধু বান্ধবকে ইনভাইট করো, দেখবো ও তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। ঠিক আছে, ও দেখবো যদি ও এখান থেকে ভালো কিছু পায়, দেখবো ও তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। সো আমি যারা এখানে ক্লাস করছো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ডিএমসি ড্রিমার্স গ্রুপে তুমি নিজে তো অ্যাড হয়েছই, তোর বন্ধু বান্ধবকে একটু তুমি চাই প্লিজ অ্যাড করো। তাহলে আমাদের যে পরিবারটা আরো দ্রুত বড় হবে, এবং আরো যখন দ্রুত বড় হবে ইনশাল্লাহ তোমাদের ফ্রি ক্লাস হোক বা ফ্রি সার্ভিসের পরিমাণ ইনশাল্লাহ আমরা আমরা আরো বাড়াতে পারবো। ঠিক আছে, ওকে। এইবার আমরা চলো আরেকটা ছোট্ট তথ্য পড়ে নিবা। আরএনএ ভাইরাস গুলো হয় অনেক লম্বা লম্বা বা দণ্ডাকার, আর এই ভাইরাস গুলো হয় অনেক আকৃতির। এখানে অনেকগুলো আকৃতির কথা বলা আছে। সো তোমরা কিন্তু অধিকাংশ ডিএনএ এবং অধিকাংশ আরএনএ ভাইরাসের নাম এখনো জানতে পারো নাই, শুধুমাত্র ব্যতিক্রমী গুলোর নাম জেনেছো। পরীক্ষায় কিন্তু সবগুলোর নাম জানতে হবে। আরএনএ ভাইরাসের নাম মনে রাখার একটা উপায় তোমাদেরকে বলে দিই। দুনিয়ার যত বিখ্যাত ভাইরাস আছে সবসময় মনে রাখবা, দুনিয়ার যত বিখ্যাত ভাইরাস আছে, বিখ্যাত ভাইরাস যেগুলো দিয়ে আমাদের রোগ হয়, মনে রাখবা সহজ ভাষায় অসংখ্য সূত্র আছে। তার মধ্যে সবচেয়ে কমন সূত্র হলো এইটা, বিখ্যাত ভাইরাসগুলা মনে রাখবা গোলাকার আরএনএ ভাইরাস। ভাইয়া বিখ্যাত বলতে কি বোঝায়? বিখ্যাত বলতে যেগুলো সবাই চেনে, যেগুলো রেডিও টেলিভিশন পত্রিকাতে সব সময় আসে, সেইগুলোকে বলে বিখ্যাত ভাইরাস। এই সবগুলো ভাইরাস কি হয়? আরএনএ ভাইরাস। দুই একটা বিখ্যাত ভাইরাসের নাম বলবো। একটা হলো এইচআইভি, এটা হলো যুব সমাজের প্রিয় ভাইরাস। এইচআইভি হলো যুব সমাজের প্রিয় ভাইরাস। আরেকটা হলো পোলিও। ঠিক আছে, আর সবচেয়ে পরিচিত ভাইরাসের নাম কি? কোভিড-19 ভাইরাস, কোভ-2। পরীক্ষায় কিন্তু এখান থেকে এটাই প্রশ্ন আসবে, এই ভাইরাসটা আসল নাম কি? সার্স-কোভ-2। এই কথাটা জানতে হবে, এটা কিন্তু তোমাদের নতুন বইয়ে দেওয়া আছে, এমন না যে আমি এটা বানাই বলতেছি। এই সার্স-কোভ-2 হলো এইটা নতুন ভাইরাস। তাহলে এই দেখো, করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এই সবগুলাই কিন্তু আরএনএ ভাইরাস, এবং এই সবগুলা কি গোলাকার। তো মনে রাখবা, যদি কখনো কোনো বিখ্যাত ভাইরাসের নাম পাও, বুঝবা সেটা সেটা হলো গোলাকার ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ঠিক আছে, ফাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আরো দু একটা বিখ্যাত ভাইরাস আছে। একটা হলো ডেঙ্গু। ডেঙ্গু ভাইরাস চিনে না ভাই এমন কেউ আছে নাকি? তাহলে এই যে বিখ্যাত ভাইরাস গুলা, তুমি এগুলাকে পেপার পত্রিকায় দেখেছো, মনে রাখবা যে দিস ভাইরাসেস আর রাউন্ড রাউন্ড বা স্ফেরিক্যাল। এগুলো হলো স্ফেরিক্যাল আরএনএ ভাইরাস। তাহলে চলো আরএনএ ভাইরাস গুলোর নাম দেখো, ডেঙ্গু, পোলিও, তারপর দেখো নভেল করোনা।
কয়েকদিন আগে এই ভাইরাসটাকে কিন্তু আমরা দামই দিতাম না, যেই মুহূর্ত থেকে এটা এরকম সারা দুনিয়া ছড়াই গেল ভাই খুব দামি ভাইরাসে পরিণত হলো। তারপর এইচআইভি। সো ভাইয়া তাহলে এইগুলো তো আমি পড়াই দিলাম। এছাড়া র্যাবিস। আচ্ছা, র্যাবিস আর মামস এগুলা কিন্তু আরএনএ ভাইরাস, এগুলোও মোটামুটি বিখ্যাত ভাইরাস, কিন্তু বিখ্যাত ভাইরাস গুলো মানেই কিন্তু আরএনএ ভাইরাস। তবে এগুলো অতটা বিখ্যাত না যতটা বিখ্যাত ডেঙ্গু, পোলিও আর করোনা আর এইচআইভি। তবে এটাও কিন্তু বিখ্যাত। মামস কিন্তু অনেকেরই গাল ফুলে যায়। র্যাবিস কুকুর কামড় দিলে যে রোগটা হয় সেটার নাম হলো র্যাবিস। সো এগুলো কিন্তু বিখ্যাত ভাইরাস। এই হলো আরএনএ ভাইরাস। তোমাদেরকে আবারও বলে দিই, আরএনএ ভাইরাস মনে রাখার জন্য অসংখ্য সূত্র আছে, তুমি সূত্র দিয়েও মনে রাখতে পারো। আমি এই মুহূর্তে এটা শেখানোর জন্য কোনো সূত্র শেখাবো না। আর উদ্ভিদের একটা আরএনএ ভাইরাসের কথা বলা আছে, দেখো টিএমভি। একটা একটা লাইন এই জায়গায় বলা আছে খুব মজার, তাকায় দেখো। অধিকাংশ সাধারণত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, যেই ভাইরাসগুলো উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে সেগুলোকে বলে আরএনএ ভাইরাস। কিন্তু এখানে তুমি নামের দিকে তাকায় দেখো, যতগুলো রোগ দেওয়া আছে সবগুলা টিএমভিটা ছাড়া সবগুলো কিন্তু মানুষের রোগ সৃষ্টি করে। তাহলে কত বড় একটা কথা আসলে এখানে দেওয়া আছে। সো তাহলে তুই বলবো যে ভাই লাইনটা কি ভুল? না ভাইয়া, লাইনটা ভুল না। এই জায়গায় আসলে মানুষের রোগ সৃষ্টি করে এই ভাইরাসগুলোর নাম বেশি দেওয়া আছে। দুনিয়াতে আরো অনেক আরএনএ ভাইরাস আছে যারা মূলত উদ্ভিদের রোগ সৃষ্টি করে, যেগুলোর নাম আমরা এখানে আসলে খুব বেশি দিলাম না। এইবার আমরা পড়বো হলো ডিএনএ ভাইরাস। এইবার চলো ডিএনএ ভাইরাস সম্পর্কে পড়ি। ডিএনএ ভাইরাস গুলোর নাম দেখো, টি2 ভাইরাস, টি2, তারপর ভ্যাকসিনিয়া, তারপরে ভ্যারিওলা, তারপরে টিপুলা ইনডিসেন্ট ভাইরাস, টিপুলা নামটা কেমন তাই না? তারপরে অ্যাডিনো হারপিস, অ্যাডিনো আর হারপিস সিমপ্লেক্স। এইটা যে কেন বইয়ের মধ্যে একসাথে দিয়ে রেখেছে আসলে আমি জানি না। এটা মনে রাখবা যে ভাইয়া অ্যাডেনো হারপিস কিন্তু একসাথে আমরা মেডিকেল সায়েন্সে পড়ি না। মনে রাখবা যে অ্যাডেনো একটা আলাদা ভাইরাস, হারপিস একটা আলাদা ভাইরাস। অ্যাডেনো ভাইরাস হলো একটা আলাদা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স একটা আলাদা ভাইরাস। জয়া খাতুন বলেছে আমরা যে লাইনগুলো দাগিয়ে দিই শুধু কি সেগুলাই পড়বেন? জি, শুধু সেগুলাই পড়বেন, বাকি আর কোনো কিছু পড়তে হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি ডক্টর তোফায়েল আহমেদ তোমাদের বড় ভাই হিসেবে তোমাদেরকে যা পড়াচ্ছি দ্যাট ইজ মোর দেন এনাফ। মানে এইটুকুও তোমরা তো বিভিন্ন জায়গায় ক্লাস ক্লাস করবা ভবিষ্যতে, এইটুকুও যদি কেউ পড়ায় আমাকে এসে বলো যে ভাই আপনার টুকু পড়াইছে। বেশিরভাগ জায়গায় হচ্ছে কম পড়ানো হয়, আমি যা পড়াচ্ছি দ্যাট ইজ মোর দেন এনাফ। আমি যা দাগাই দিচ্ছি এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তবে তুমি পুরোপুরি চ্যাপ্টারটা সম্পর্কে যদি আইডিয়া পেতে চাও অবশ্যই একবার রিডিং পড়ে নিতে পারো, সেটা তোমার পুরোপুরি কাজে লাগবে। ঠিক আছে, ওকে। দীপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, দেখছো ও একটা এখানে আহ ও একটা এখানে সূত্র দিয়েছে, দীপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তো আমি ওর সূত্রটাতে গেলাম না, আমরা এই সূত্রটা ছোটবেলা থেকেই আমি পড়াই। টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন। ডিএনএ ভাইরাসের কথা কিভাবে মনে রাখবা? ডিএনএ ভাইরাসের সূত্র দেখো, ডিএনএ ভাইরাস মনে রাখবো কিভাবে? টি2, ভাই মানে ভ্যাকসিন, ভ্যাকসিনিয়া, ভালো ভ্যারিওলা, তাই টিআইভি, হাঁটতে হারপিস, এসেছেন অ্যাডেনো। টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন, সবাই লিখে নিতে পারো। এগুলাকে বলে হলো মনে রাখার উপায়, মনে রাখার উপায়। এবার নেমোনিক এগুলাকে বলা হয় নেমোনিক, অনেকে এগুলাই খুব পছন্দ করে। তবে নেমোনিক মনে রাখার জন্য কিন্তু ভাইয়া নেমোনিকটা বারবার পড়তে হয়, নাহলে পরীক্ষা হলে গিয়ে সূত্রটাই ভুলে যাবা। টিটু ভাই ভারতে হাঁটতে এসেছেন এই জিনিসটাই তোমার পরীক্ষা হলে গিয়ে মনে থাকবে না। জয় বলেছে যে ভাইয়া যে লাইনগুলো আমাদেরকে দাগিয়ে দিচ্ছেন ওইগুলা পড়েই ভাইয়া জাতীয় মেধায় পঞ্চম হয়েছেন।
আমার দাগানো লাইন পড়ে আমি অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে যে আমি নিজে নিজেই দাগিয়ে দাগিয়ে পড়েছি, এবং এইটুকু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো জায়গায় চান্স পেতে তো তোমাকে বুঝতে পারতে হবে যে প্রশ্ন কিরকম হতে পারে, কোন কোন লাইন থেকে হতে পারে, এটা বোঝার ক্ষমতা থাকতে হবে। আশা করি সেই বয়সে ক্ষমতাটা আমার ছিল, ক্ষমতাটা এখনো আমার কাছে আছে বলে আমি বিশ্বাস করি। আমি যেগুলো পড়তে বলতেছি গ্যারান্টি দিচ্ছি এগুলো থেকেই প্রশ্ন আসবে। পরীক্ষা হলে গিয়ে পারবা কি পারবা না এইটা তুমি ঠিক করবে ভাইয়া। টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন, আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ, আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আহ তাহলে আমরা দেখলাম অনেকটুকু পড়ে ফেললাম, আশা করি ভাইরাসের শ্রেণী বিভাগের 2টা পোর্শন আমাদের হয়ে গেল। ইনশাল্লাহ তোমরা সবাই উত্তর করতে পারবা, এটা থেকে কিন্তু পরীক্ষা গ্যারান্টি দিলাম এগুলো থেকে প্রশ্ন আসবে। তো আমরা কিন্তু ইনশাল্লাহ পারবো। এখানে আবার সেটা লেখা হয়েছে, এই যে M13 কলিফাজ এগুলো হলো পার্ভো ভাইরাস। কি ভাইরাস? পার্ভো ভাইরাস গোত্র, পার্ভো, পার্ভো ভিরিডি গোত্র। গোত্রটার নাম দেখো। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই তুমি কি এক সূত্রক ডিএনএ ভাইরাসের নাম বলতে পারবা, তোমরা সবাই কমেন্ট করবা পারভো। এক সূত্রক ডিএনএ ভাইরাসের নাম বলতে পারবা, তুমি বলবা যে পারভো। তুমি যদি পারভো কথাটা বলো তোমার কিন্তু এক উত্তরই 2টা উত্তর হয়ে গেল, পারবো প্লাস পারভো। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো তাহলে আমরা জানলাম। দেখি সবাই, দেখি এইটা কে জানে, হেপাটাইটিস ভাইরাস এ বি সি ডি ই। হেপাটাইটিস ভাইরাস হয় 5 ধরনের, এই সবগুলাই আরএনএ ভাইরাস। এর মধ্যে একমাত্র একটা হইল ডিএনএ। দেখি কমেন্ট করে জানাও তো এই হেপাটাইটিস এ বি সি ডি ই এর মধ্যে কোনটা ডিএনএ ভাইরাস। সবাই আমাকে কমেন্ট করে জানাও হেপাটাইটিস ভাইরাসের মধ্যে সবাই আরএনএ, কোনটা ডিএনএ, দেখি কে বলতে পারে। সবাই সবাই ঠিক উত্তর দিয়েছে। কিভাবে তোমরা এত কিছু জানো আমি জানি না। তাহলে দেখো হেপাটাইটিস ভাইরাস এটাও একটা বিখ্যাত ভাইরাস, এবং বিখ্যাত ভাইরাসের সূত্র অনুসারে এটাও কিন্তু আরএনএ ভাইরাস, যদিও এটা সবাই গোলাকার ভাইরাস না। এর মধ্যে বিটা হলো আমাদের ডিএনএ ভাইরাস। এই কথাটা সবাই মনে রাখবা, যারা ক্লাসটা করলা, যারা কমেন্ট করেছো তারা তো পারোই, যারা কমেন্ট করতে পারলা না
তারাও কিন্তু ইনশাল্লাহ এটা আজকের পর সবাই পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা জেনে গেলাম বি এবং তাহলে কতগুলো কথা কিন্তু আমি তোমাকে ছোট্ট সময়ের মধ্যে কিন্তু জানিয়ে দিলাম। এখানে আরেকটু ছোট্ট পার্থক্য দেওয়া আছে পরের পেজে, দেখো টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো কি আরএনএ ভাইরাস। তাকায় দেখো কোভিড-19, তাকায় দেখো কতগুলো নাম, বিখ্যাত নাম। দেখো মানুষের পোলিও, ডেঙ্গু, মামস, মিজলস, ইনফ্লুয়েঞ্জা বি, ভাইয়া র্যাবিস, ভাইয়া এখান থেকে এগুলো একবার রিডিং করে নিবা। তবে সবগুলো দেখো, আমি যখন এরকম দুইটা অপশন থাকে ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস, তুমি যে কোনো একটা পড়লেই হয়ে যায় পরীক্ষায়। কিন্তু এইখান যদি প্রশ্ন করে নিজের কোনটা আরএনএ ভাইরাস, অপশনগুলো কোথা থেকে দিবে? ডিএনএ ভাইরাস থেকে দিবে। কথা পরিষ্কার? সো তুমি যদি ডিএনএ ভাইরাসের নামগুলো আগে থেকেই জানো, তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে যে তাহলে এইটাই হবে আরএনএ ভাইরাস, কারণ এরা তো সবাই ডিএনএ। সেই জন্য সবসময় একটা পড়বা, যে কোনো একটা। দুইটাই পড়লে পরীক্ষা হলে যায় গুলায় ফেলবা, যে কোনো একটাই পড়বা, মাত্র একটা পড়বা। আমরা কোনটা পড়লাম আজকে? ডিএনএটা। টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন। তুমি যদি এই 6টা ডিএনএ ভাইরাসের কথা মনে রাখো, তাহলে কিন্তু বুঝবা যে দুনিয়ার বাকি যত ভাইরাস আছে এই বইয়ে সবগুলোই কি আরএনএ ভাইরাস। আর টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছেন এর সাথে আরেকটা ছোট্ট যুক্ত হবে হেপাটাইটিস বি। এই তথ্যটা জানিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আমাদের। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছ, তাই কিনা? ইনশাআল্লাহ। আরেকটা কথা এখানে দেখো, ডিএনএ ভাইরাস গুলার কিন্তু আলাদা একটা এনভেলপ থাকে, আরএনএ ভাইরাস গুলার কিন্তু কোনো এনভেলপ থাকে না। এটা একটা জেনারেল কথা, এটা কিন্তু সবার জন্য সত্য না। যেমন আমাদের কোভিড-19, এর কিন্তু বাইরে একটা এনভেলপ আছে। ভাইয়া এই যে কোভিড-19 কিন্তু একটা এনভেলপ যুক্ত ভাইরাস। তো এই যে সাধারণত্ব কথাটা দেওয়া আছে, এই কথাটাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে ঠিক আছে, মানে এনভেলপ থাকে না যে বলছে, তার অর্থ এই না যে একদম থাকে না। এটা ব্যতিক্রম আছে, অনেক ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরকম ঘটনা ঘটে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কত কিছু জানছিলাম। আমি কিন্তু একটা জায়গায় পড়াতে পড়াতে আরো 2-3টা জায়গায় চলে গেছি। আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে ভাইরাসের গঠন, তাহলে আমি তোমাদেরকে বললাম ভাইরাসটা কিসের মতো? আমাদের লাল সবুজের পতাকার মতো। ভেতরে থাকে, একদম ভেতরে কি থাকবে? আমাদের নিউক্লিক অ্যাসিড, আর তার বাইরে থাকবে প্রোটিন। এই প্রোটিনটাকে বলা হয় ক্যাপসিড। খুবই গুরুত্বপূর্ণ, ছবির মধ্যে তাকায় দেখো সুন্দর করে বলা আছে। তাহলে খুবই সুন্দর কথা যে ভেতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকে ক্যাপসিড। এই ক্যাপসিড গুলা দেখো ছোট ছোট গোল গোল অংশ দিয়ে তৈরি। এই গোল গোল অংশগুলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। ছোট ভাইরা আমার এবং ছোট বোনেরা যারা ক্লাস করছেন, একটা কথা সবাইকে বলে দিই, ভবিষ্যতে যেখানে মিয়ার কথাটা পাবা, মিয়ার, মিয়ার মানে কি বলতো? কে বলতে পারবে দেখি? তোমরাই আমাকে জানাও, কারো কিছু জানা আছে নাকি? সবাই আমাকে একটু জানাও তো, মিয়ার মানে কি? মিয়ার মানে একজন বলেছে দানা। খুব ভালো, নট ব্যাড। মিয়ার মানে দানা, অ্যাকচুয়ালি ট্রু। সেল, একজন বলেছে মিয়ার মানে সেল। না না না, মিয়ার মানে যদি কোথাও থাকে বুঝবা যে মিয়ার, মিয়ার মানে গোলাকার একক। মিয়ার মানে হলো গোলাকার একক। তাহলে যদি কোথাও মিয়ার থাকে, এই মিয়ার তুমি এই বইয়ে অসংখ্য জায়গায় পাবা। এই জায়গায় পাইলা কি? ক্যাপসোমিয়ার। তুমি কোষ বিভাজন অংশটা পড়তে যাও, ওই জায়গায় পাবা ক্রোমোমিয়ার, ওই জায়গায় পাবা সেন্ট্রোমিয়ার। মিয়ারের বায়োলজিতে শেষ নাই। প্রাণীবিজ্ঞানে পাবা ব্লাস্টোমিয়ার। মিয়ারের শেষ আছে নাকি? মিয়ার মানে হলো গোলাকার একক। তাহলে যদি বোঝার চেষ্টা করো যে সকল জায়গায় আছে, বুঝতে হবে সেই জিনিসটারই এটা একক। কথা পরিষ্কার? ওকে। আর কোথায় কোথায় যেন মিয়ার আছে? আরো অনেক জায়গায়, আরো তোমাদের অনেক 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 জায়গায় মিয়ার আছে। সেই মিয়ার কথাটা যেখানে পাবা বুঝবা যে গোলাকার একক। তাহলে ক্যাপসিডের গোলাকার এককের নাম হলো ক্যাপসোমিয়ার। আশা করি সবাই আমরা বলতে পারবো ক্যাপসিডের গোলাকার এককের নাম হলো ক্যাপসোমিয়ার। এবং এটা কিন্তু সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। এবং এই যে আমার কিন্তু প্রায় এই মুহূর্তে একটু হাঁচি হচ্ছে, একটু ঠান্ডা লাগলো। তো ঠান্ডা থেকে হাঁচি হতে পারে, ভাইরাস ঢুকলে হাঁচি হতে পারে। সেটা কিসের জন্য? ক্যাপসিডের জন্য।
ওকে, তাহলে আমরা আশা করি সবাই উত্তর করতে পারবো। ক্যাপসিডটা তাহলে প্রোটিন। এই প্রোটিনটা, প্রোটিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, সেই অংশগুলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ার গুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এটা কিন্তু সর্দি জ্বরে কিসের উৎপন্ন করে? হাঁচি উৎপন্ন করে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। তো তাহলে আমরা কত কিছু জানলাম। আর ভেতরে থাকবে হলো নিউক্লিক অ্যাসিড। মনে রাখতে হবে যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, হয় ডিএনএ না হলে আরএনএ। কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। আশা করি এটা আমরা সবসময় মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তাহলে হয় ডিএনএ না হলে আরএনএ, শুধুমাত্র হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে, এছাড়া কোনোটাই থাকবে না। যারা যা পড়ালাম সেটা কি ব্রেনের মধ্যে প্রবেশ করেছে? যা পড়ালাম সেটা কি তোমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করেছে কিনা? যারা ক্লাস করছো ইনশাআল্লাহ নতুন কিছু শেখা হচ্ছে। ওকে, লাস্ট কথা দেখো, কিছু কিছু ভাইরাসের বাইরে কিন্তু একটা এনভেলপ থাকে, দেখো বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণটা কি দিয়ে তৈরি? দেখো লেখা আছে, দেখো করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেখো এই ছোট্ট তথ্যগুলো কিন্তু অ্যাড করা হয়েছে বইয়ে। এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, পরীক্ষায় আসবে যে কোন কোন ভাইরাসের বাইরে আবরণ আছে। আবরণ যুক্ত ভাইরাস কোনটা কোনটা? আবরণ যুক্ত ভাইরাস। তো আমরা যদি একটু আবরণ যুক্ত ভাইরাসের নাম দেখি। মনে রাখতে হবে এটার একটা সূত্র আছে আবরণ যুক্ত ভাইরাসের। আমরা শুধুমাত্র এই দুটো নাম মনে রাখবো, সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস দুইটা, এইচআইভি করোনা। এদের কি আছে? এই যে এইচআইভি করোনা, এই যে এইচআইভি করোনা, আমরা এইটা দিয়েই সবগুলো মনে রাখতে পারবো, বা আমরা এইভাবে মনে রাখতে পারি। যেহেতু একটু সূত্রটা চেঞ্জ হয়েছে, চলো আমরা এইভাবে মনে রাখি। আমরা মনে রাখবো হাই করোনা, হাই করোনা। তুমি শুধু হাই করোনা দিয়েই ভাইয়া সবগুলো মনে রাখতে পারবা। এইচ ফর হলো এইচআইভি, এইচ ফর হলো হারপিস, আই দিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা, আর করোনা দিয়ে করোনা। সো কেউ যদি জিজ্ঞাসা করে যে আবরণযুক্ত ভাইরাস কোনটা কোনটা, তুমি বলবা হাই করোনা। হাই করোনা, তুমি করোনাকে হাই জানাচ্ছ। সো তাহলে এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা, এই চারটা ভাইরাসের নাম কষ্ট করে হলেও মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে। তাহলে এইগুলো হলো, এই ভাইরাসগুলো বাইরে একটা আবরণ থাকে। আর কিছু কিছু এই এবং এই যে আবরণগুলো কি দিয়ে তৈরি হয়? লিপিড, লিপোপ্রোটিন, শর্করা, স্নেহ জাতীয় পদার্থ দ্বারা। যদি লিপিড এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় তখন এদেরকে বলা হয় লিপোভাইরাস। মনে রাখতে হবে যে করোনা ভাইরাসের যে আবরণটা, সেটা কিন্তু লিপিড দিয়ে তৈরি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এভাবেই আসতে পারে যে করোনা ভাইরাসের বাইরে যে আবরণটা সেটা কি দিয়ে তৈরি? মনে রাখতে হবে সেটা লিপিড দিয়ে তৈরি। সেই জন্য কিন্তু আমরা সাবান দিয়ে ধুইলে কিন্তু করোনা ভাইরাস চলে যায়, কারণ সাবান হলো লিপিডের জম। এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে এই যে ছবিটাতে বাইরে কিন্তু আরেকটা ছোট্ট জিনিস আমি দিয়ে দিলাম। বাইরে কি দিয়ে দিলাম? এটা কিন্তু চর্বি। তাহলে তাকায় দেখো তো, একটা ভাইরাসে কি কি থাকলো? চর্বি থাকলো, প্রোটিন থাকলো, আর ভেতরে কি থাকলো? অ্যাসিড থাকলো। মনে রাখা যাবে না? এবং যে সকল ভাইরাসের এরকম চর্বি থাকে, এই ভাইরাসগুলো হয় দুর্বল ভাইরাস। কেন এরা দুর্বল ভাইরাস হয়? কারণ এরা অল্পতেই, তো মনে করো তুমি সাবান দিয়ে হাত মুখ ধুইলা, এই ভাইরাসগুলো কিন্তু সাথে সাথে মারা গেল। এই ভাইরাসগুলোর সাথে সাথে কিন্তু চলে গেল, ওই জায়গা থেকে চলে গেল। এরা কিন্তু খুব একটা তখন আর রোগ করতে পারে না। কিন্তু যদি এরা একবার শরীরের ভিতরে চলে যায়,
তাহলে তো অবস্থাটা বুঝতেই পারতেছো করোনা হলে কি হচ্ছে আর এইচআইভি হলে কি হচ্ছে। ঠিক আছে, আহ কিরে সৌরভ মন্ডল, তুই আবার লেখছিস করোনা হ্যালো তোফায়েল, এটা আবার কেমন সূত্র, তুই কি বলতেছিস? ঠিক আছে, ওকে। হাই করোনা, আমি কমুনা, করোনা পচা। আচ্ছা, সৌরভের প্রোফাইল পিকচারটা ফ্যান্টাস্টিক। সৌরভ এটা কিসের মানে এটা কিসের সাইন, কিসের প্রোফাইল পিকচারে বুঝলাম না, মাউসের কিনা নাকি স্টপ সাইন, খুবই ভালো লেগেছে। সৌরভ হলো নটরডেম কলেজের আমার ছোট ভাই, আহ, আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট। আশা করি সৌরভ তোমাকে আমরা আবার পরীক্ষাগুলোতে ক্লাসগুলোতে খুঁজে পাবো নিয়মিত ইনশাল্লাহ। আশা করি তুমি তোমার প্রতিভার স্বাক্ষর রাখবে ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, গো করোনা গো। তাহলে করোনা কিন্তু এইবার ভর্তি পরীক্ষায় যদি এই চ্যাপ্টারটা থাকে, যদি এবার ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটা নাও থাকে, তাও মনে হয় করোনা থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে ভাইয়া তোমরা সবাই ভাইরাসের ভৌত গঠনটা পড়ে ফেলবা, সবাই তোমরা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যটা পড়ে ফেলবা, কারণ আমরা জড় বৈশিষ্ট্যটা পড়ে ফেলেছি। এর বাইরে যা আছে সব বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য, এর বাইরে যা আছে সব বৈশিষ্ট্য কিন্তু জীবীয় বৈশিষ্ট্য। আমরা কিন্তু ভাইরাসের একটা শ্রেণী বিভাগ পড়ে ফেললাম, আরেকটাও পড়া হয়ে গেছে। যারা ক্লাস করছো দেখো, বহিস্থ আবরণ আছে কার কার, হাই করোনা, এখানে করোনাটা লিখে নাও, এই জায়গায় কিন্তু করোনাটা লেখা নাই, সবাই একটু এই জায়গায় করোনা নামটা লিখে নাও। বইটা যাদের আছে, যাদের বইটা পুরাতন, তাদের বইও নাই, নতুন বইও স্যার এই জায়গায় আপডেট করেনি, আবুল হাসান স্যার অন্য সব জায়গায় আপডেট করেছেন, এই জায়গায় করেন নাই, তুমি করে নাও। শিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচের আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু। তুমি এর আগে ভর্তি হইলেই হইলো, কোনো সমস্যা নাই, যারা ভর্তি হতে চাও এর আগে ভর্তি হলেই হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, বহিস্থ আবরণ অনুসারে কি কি ভাইয়া সেটাও কিন্তু আমাদের পড়া হয়ে গেল। এইবার যেটা পড়া হয়নি সেইটা আমি তোমাদেরকে পড়াবো। কি পড়াবো এইবার দেখো, এইবার আমরা পড়বো আকৃতি অনুসারে। এইটা একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আকৃতি অনুসারে, আকৃতি অনুসারে ভাইরাসগুলো অনেক, আকৃতি অনুসারে ভাইরাসগুলো অনেক রকম হয়। এইটা মোটামুটি একটা মজার বিষয়, কত রকমের হয় তুমি একটু তাকায় দেখো। কিছু ভাইরাস হলো দণ্ডাকার, দেখ ছবি দেওয়া আছে তাকায় দেখো। আহ ছবিটা গেল কই, এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে দেখো, টিএমভি ভাইরাস দেখতে কেমন, দেখো টিএমভি ভাইরাস দেখতে কেমন। টি2 ভাইরাসকে তোমরা সবাই চেনো, এই ভাইরাসটাকে জীবনে তোমরা বহুবার দেখছো। তো টি2 ভাইরাসকে আমরা সবাই চিনি, এই ভাইরাসটাকে আমরা সবাই দেখেছি। তারপর দেখো করোনা ভাইরাস, পরীক্ষায় কিন্তু এটি প্রশ্ন আসবে, করোনা ভাইরাসের গঠন, আমরা করোনা ভাইরাসের গঠন দেখব। করোনা ভাইরাস কিন্তু একটা গোলাকার ভাইরাস। সো শুধুমাত্র এই ভাইরোলজি পড়াটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পড়া কিন্তু আসলে অনেক, শুধু এই ভাইরোলজি থেকেই এত প্রশ্ন করা যাবে, মানে এত এত প্রশ্ন, শুধু ভাইরাস থেকে প্রশ্ন করলেই তোমরা পাগল হয়ে যাবা, শুধুমাত্র ভাইরাস থেকে এত প্রশ্ন করা সম্ভব যে তোমরা পাগল হয়ে যাবা। অনেক গুরুত্বপূর্ণ টপিক, ভাইরাস একটা দারুণ টপিক। এবং তোমাদের এই যে ছোট্ট বইটা লেখা হয়েছে, এই যে 20 পেজে ভাইরাসে এত তথ্য দেওয়া আছে, আনবিলিভেবল, মানে এত তথ্য। এই তথ্য কিন্তু মানে ডাক্তারিতেও কিন্তু আমরা যদিও আরেকটু অনেক বেশি পড়ি, কিন্তু এই তথ্যগুলো অনেক তথ্য, তোমাদের বয়সের জন্য এগুলো অনেক তথ্য। যদি এগুলো পড়ি আমরা চান্স পেয়েছি, এগুলো পড়ে ইনশাল্লাহ তোমাদেরকেও চান্স পেতে হবে। ঠিক আছে, আমি নবম এডিশনের বই কিনেও ভাইয়ার সাথে মিলে না, আমারটা তো বললাম একদম ভাজা ভাজা, বাজারের তাজা তাজা বইটা আমি কিনে এনেছি। ওকে, সো এগুলো আমি পড়াবো, তার আগে একটা কথা বলে নেই, তাহলে আমি কি পড়িয়েছি এতক্ষণ ধরে, কি পড়ালাম, ভাইরাসের কয়টা অংশ থাকে, প্রত্যেক ভাইরাসের অ্যাটলিস্ট 2টা অংশ থাকবে, ভেতরে একটা কি থাকবে, ভেতরে থাকবে একটা নিউক্লিক অ্যাসিড, আর বাইরে থাকবে একটা হলো ক্যাপসিড। কিন্তু ভাইয়া, তাহলে একটা পূর্ণ ভাইরাস, তার কয়টা অংশ, ভেতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে ক্যাপসিড, ঠিক আছে। আর সাথে থাকে, এই ভাইরাসটার একটা ক্ষমতা থাকে, এই ক্ষমতাটার নাম হলো সংক্রমণ ক্ষমতা, মানে তোমার শরীরে ঢুকলে তোমার রোগ তৈরি করতে পারবে, এই রকম একটা ক্ষমতা। মানে যেমন সাপের আছে না, যে সাপের বিষ থাকা আর বিষ না থাকা, সো যদি বিষ থাকে সেটাকে বলে সংক্রমণ ক্ষমতা।
যদি এরকম একটা ভাইরাস হয় যার সবগুলোই আছে, সেই ভাইরাসটাকে বলা হয় ভিরিয়ন। দেখো, একটা পূর্ণ সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস পার্টিকেলকে বলা হয় ভিরিয়ন। পূর্ণ সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস পার্টিকেল, এই জিনিসটাকে বলা হয় ভিরিয়ন। যারা জিজ্ঞাসা করছো ফ্রি লাইভ ক্লাস কতদিন চলবে, ডিএমসি ড্রিমার্স এর ফ্রি লাইভ ক্লাসের শুরু আছে, শেষ নাই। ইনশাল্লাহ এটা চলতেই থাকবে। আমাদের অ্যাডমিশন এবং এইচএসসি 22 এবং 23-এর জন্য, সবার জন্য 22, 21, 23-এর জন্য আমরা একটা সিরিজ আনতে যাচ্ছি যেটাকে বলা হচ্ছে টপিক বেসড ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাস চলতেই থাকবে, একদম টপিক বেসড ফ্রি ক্লাস। আমরা প্রত্যেক দিন 30 মিনিট করে ক্লাস নিব, যেখানে আমরা একটা টপিক বা দুইটা টপিক আলোচনা করব এবং এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। আমাদের ফ্রি সার্ভিসটাও আমরা পুরোপুরি চালু রাখবো সবার জন্য। পেইড ব্যাচের স্টুডেন্টরা তো অ্যাডমিশন কোচিং করবে, কিন্তু যারা আমাদের কাছে ক্লাস করবে না তারাও যাতে আমাদের সার্ভিস কিছুটা পায়। আমরা এই 30 মিনিটের ফ্রি লাইভ ক্লাস শুরু হবে, সেটাও শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। তবে সেটার কিছুটা প্রস্তুতি দরকার আছে আমাদেরও, সেটাই আমরা এখন নিচ্ছি, ইনশাল্লাহ সেটাও শুরু হবে। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম সেটা হলো, তাহলে একটা পূর্ণ ভাইরাস যার সবকিছু আছে, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, সংক্রমণ ক্ষমতা আছে, তাকে বলা হয় ভিরিয়ন। আবার কিছু কিছু ভাইরাস আছে যাদের শুধু ভাইয়া ভিতরে লালটা আছে, বাইরে সবুজটা নাই, সাথে সংক্রমণ ক্ষমতাটা আছে। এই ধরনের ভাইরাস যাদের শুধুমাত্র লাল আছে কিন্তু সবুজ নাই, অর্থাৎ যার বাইরের আবরণটা নাই, তাদেরকে বলা হয় ভিরয়েড। ভাইরা আমার মুখস্থ করতে হবে। আগেই বলেছিলাম, যারা ক্লাস করেছো আমাদের আগের, সবাই বলতো অয়েড মানে কি? অয়েড মানে কি? অয়েড, সবাই আমাকে একটু বলো, অয়েড মানে কি? অয়েড কথাটার অর্থ কি, কে বলতে পারবে? কি ব্যাপার? ইয়েস, নাইম হোসেন বলেছে অয়েড মানে মতো, ফাহিম বলেছে, সামিয়া ইরা বলেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ বলেছে মতো। ইয়েস, অয়েড মানে হলো মতো। তাহলে ভিরয়েড মানে কি? সবাই একটু কমেন্ট করে দেখি, ভিরয়েড বলতে কি বোঝায় তাহলে? ভিরয়েড, এইটার মানেটা কি? জসিমউদ্দিন বলেছে ভাইয়া কমেন্ট পড়ে না। ইয়েস, তাহলে ভিরয়েড মানে হলো, ভির মানে হলো ভাইরাস, আর অয়েড মানে হলো মতো। তাহলে ভিরয়েড মানে হলো ভাইরাসের মতো। এরা কিন্তু পূর্ণ ভাইরাস না, এদের শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিনটা কিন্তু নাই। তোমাদেরকে যদি একটা ভিরয়েডের উদাহরণ দিতে চাই আমি, তাহলে হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ডি, এইটা একটা ভিরয়েড। এর শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, শুধুমাত্র এটা আরএনএটা আছে, এটা কিন্তু প্রোটিন নাই। এইটা একটা অসম্পূর্ণ ভাইরাস। সাববিন এনার বলছে ভিরনের মতো। ইয়েস, ভিরয়েড বলতে ভিরিয়নের মতো বা ভাইরাসের মতো, কথা সত্য। তাহলে হেপাটাইটিস ডি একটা ভিরয়েড, যেটা কিন্তু ভাইরাসের মতো, এবং এই ভিরয়েড গুলার কিন্তু রোগ করার ক্ষমতা আছে। তবে এদের একটু বিশেষ প্রকৃতি দরকার হয়, এদের রোগ করার জন্য বিশেষ একটা অবস্থা দরকার, এদের সহজে রোগ করতে পারে না। আর কিছু কিছু ভাইরাস আছে যাদের কিনা শুধুমাত্র বাইরের প্রোটিন আবরণটা থাকে, প্লাস সংক্রমণ ক্ষমতা তো থাকেই, এরাও রোগ করতে পারে ভাই। তাদেরকে বলা হয় প্রিয়ন। ছবি, ছবি কিন্তু কথা বলবে পরীক্ষা হলে গিয়ে। প্রোটিন থেকে প্রিয়ন, যাদের শুধু প্রোটিন আবরণটা থাকে, তাদের নাম হলো প্রিয়ন। এরাও কিন্তু রোগ করতে পারে। ভাইয়া, তাহলে রোগ করার ক্ষমতা কার কার আছে? আশা করি সবাই উত্তর করতে পারবা। ও রোগ করার ক্ষমতা আছে কিন্তু সবার। এদের মধ্যে একজন আছে যার রোগ করার ক্ষমতা নাই, এর নাম হলো নিউক্লিয়
এর নাম হলো নিউক্লিয় ক্যাপসিড। এর নাম হলো নিউক্লিয় ক্যাপসিড, যার সংক্রমণ ক্ষমতা, নিউক্লিয় ক্যাপসিড যার সংক্রমণ ক্ষমতা নাই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা রোগ সৃষ্টি করতে পারে না? উত্তর হবে নিউক্লিয় ক্যাপসিড, কারণ এর কিন্তু বাইরের ক্যাপসিড আবরণটা থাকে, ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু ভাইয়া যেটা থাকে না সেটা নাম হলো রোগ তৈরি করার ক্ষমতা বা সংক্রমণ ক্ষমতা। ইনশাল্লাহ আমরা সবাই কথাটা বুঝতে পারবো। তাহলে নিউক্লিয় ক্যাপসিড জিনিসটা কি ভাইয়া? নাম শুনেই বোঝা যাচ্ছে। নিউক্লিয় মানে কি? ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকবে, আর বাইরে কি থাকবে? ক্যাপসিড থাকবে। তাহলে যার ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে আর বাইরে শুধু প্রোটিন আবরণ থাকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে তাকেই বলা হয় তাহলে কিন্তু এটার সংক্রমণ ক্ষমতা নাই। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, কালকে যদি ডিএমসিডি মার্কস একটা পরীক্ষা দাও এবং আমরা যদি প্রশ্ন তৈরি করি যে নিচের কোনটা রোগ তৈরি করতে পারে না, মনে রাখবো আগের পেজের তিনজনই কিন্তু রোগ তৈরি করতে পারে। আমাদের এই তিনজন ভিরিয়ন রোগ তৈরি করতে পারে, ভিরয়েড রোগ তৈরি করতে পারে, প্রিয়ন রোগ তৈরি করতে পারে, কিন্তু এই যে নিউক্লিয় ক্যাপসিড কিন্তু রোগ তৈরি করতে পারে না। এই কথাটা আমরা সবাই সবাই মনে রাখবো। এবং তোমাদের বইয়ে খুবই সুন্দর করে দেওয়া আছে, আগে এতটা সুন্দর করে দেওয়া ছিল না, এখন কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে। যাদের বইগুলো অনেক পুরাতন তাদের বইয়ে দেওয়া নাই, নতুন সবার বইয়ে খুবই সুন্দর করে দেওয়া আছে ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়নের পার্থক্য। দেখো, এগুলোতে শুধু প্রোটিন থাকে, এটাতে কিন্তু প্রোটিন থাকে না। এটাতে কিন্তু প্রোটিন থাকে, উদ্ভিদ এবং প্রাণীর রোগ সৃষ্টি করে, এটা শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে, শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। প্রিয়ন মানেই মনে রাখবো আমরা সবই প দিয়ে। দেখো, প দিয়ে প্রোটিন এবং প দিয়ে শুধু প্রাণী, ভিরয়েড শুধু উদ্ভিদ, আর ভিরিয়ন কিন্তু সবার, কারণ এটা একটা পূর্ণ। তাহলে নিউক্লিয় ক্যাপসিডের কথাটা এই জায়গায় বলা নাই, নিউক্লিয় ক্যাপসিডের কথাটা অন্য জায়গায় বলা আছে। ঠিক তার আগের পেজে বলা আছে, যাদের বইটা পুরাতন তাদের বইয়ে নাই। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড, তাহলে যেটা সংক্রমণ ক্ষমতা নাই। আর যার পূর্ণ সংক্রমণ করার ক্ষমতা আছে তাকে আমরা বলবো হলো ভিরিয়ন। আমরা যাতে এই কথাটুকু সবাই মনে রাখি। তাহলে আমরা এটুকু জানলাম যে এই তথ্যগুলো কিন্তু সব দেওয়া আছে বইয়ের কপিরাইটটাতে। আমাদের এটা আবুল হাসান স্যারের বই হবে, যারা এই লাইনটা দেখে একটু কনফিউজড হয়েও না, এটা আবুল হাসান স্যারের বই। আমাদের ট্যাগটা দিতে ভুল হয়েছে, সেটা আমাদেরকে এডিট করতে হবে। আচ্ছা, সেটা খুব একটা বড় ব্যাপার না, তোমাদেরকে তো মুখে বলে দিলাম এটা আবুল হাসান স্যারের বই হবে। সো সবাই আশা করি, আমার প্রত্যেকটা ছোট ভাই বোন, ভিরয়েড, ভিরিয়ন, প্রিয়ন এই সবগুলো তথ্য ইনশাআল্লাহ তুমি উত্তর করতে পারবা। আজকের দিনে লাস্ট টপিক আমি যেটা পড়াবো সেটা হলো আকৃতি অনুসারে ভাইরাস। আমি এটা পড়াই দিচ্ছি। ভাইরাসগুলো দেখো, এই ভাইরাসগুলো দেখতে দণ্ডের মতো, নামগুলো পড়তে হয় ভাইয়া। আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো ভাইরাস, মামস ভাইরাস। সো এইটা মনে রাখার জন্য শুধু প্রথম অক্ষরগুলো মনে রাখবা। দণ্ডাকার ভাইরাস মনে রাখার জন্য কি মনে রাখবো? মনে রাখবা দণ্ডাকার ভাইরাস এর নাম হলো, মনে রাখতে হবে দণ্ডাকার এটিএম। এটিএম তোমরা সবাই জানো। এটিএম কার্ড তোমরা সবাই চেনো, এটিএম কার্ডগুলো কিন্তু এরকম লম্বা হয়। এ দিয়ে মনে রাখবা আলফা মোজাইক ভাইরাস, টি দিয়ে টোবাকো মোজাইক ভাইরাস, আর এম দিয়ে মামস ভাইরাস। আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস। আশা করি দণ্ডাকার ভাইরাস মনে রাখা যাবে। গোলাকার ভাইরাস মানেই কি? গোলাকার ভাইরাস আগেই বলেছি, গোলাকার ভাইরাস মানে দুনিয়া যত বিখ্যাত ভাইরাস আছে সব গোলাকার ভাইরাস। পোলিও, এইচআইভি, ডেঙ্গু, হ্যাঁ, এর সাথে টিআইভি, এইটা মনে রাখতে পারো। আমি গোলাকার আর কোন সূত্র দিব না।
তুমি মনে রাখতে পারো যে তাহলে আমরা দেখলাম যে এটা কিভাবে মনে রাখবো, বিখ্যাত সবচেয়ে বিখ্যাত ভাইরাস গুলা। তারপরও তারপরও তুমি যদি আহ তারপরও তুমি যদি মনে রাখতে চাও যে কিভাবে ভাইয়া, তারপরও আমি কিভাবে মনে রাখতে পারি, যে তারপর একটা সূত্র বলেন। সূত্র হলো তিনি পিএইচডি, তিনি পিএইচডি করেছেন, এইটাও মনে রাখতে পারো। বা তুমি তিনি তিনি গোলাকার পিএইচডি, এই লাইনটা লিখে রাখো। তাহলে তিনি দিয়ে কি, তিনি দিয়ে হলো টিআইভি, পি দিয়ে কি পোলিও, এইচ দিয়ে কি এইচআইভি, ডি দিয়ে তো ভাই অন্য কোনো ভাইরাসের নাম বানাইতেই পারবা না, ডেঙ্গু। তাহলে তিনি পিএইচডি করেছেন, এটাও মনে রাখতে পারো। কিন্তু আমরা এই তিনি পিএইচডি দিয়ে আসলে মনে রাখলেও পরে ভুলে যাবা যে এটা আসলে কোন ভাইরাসের, সেই জন্য মনে রাখবা এটা গোলাকার, এটা গোলাকার ভাইরাসের উদাহরণ, তিনি পিএইচডি করেছেন। আরো অসংখ্য সূত্র আছে, ঠিক আছে? ওকে। বা তিনি পিএইচডির চেয়ে তোমরা এই যে তোফায়েল ভাই পিএইচডি লিখে রাখো, আরো ভালো কাজে দিবে, ঠিক আছে? ওকে। সো তুমি যদি তোফায়েল ভাই পিএইচডি লিখো, তোফায়েল ভাই পিএইচডি, তাহলেই কিন্তু দেখবা যে তোমার আরো মনে থাকতেছে। তিনি পিএইচডি চেয়ে টি দিয়ে তোফায়েল ভাই লিখে রাখো, দেখবা যে একদম ব্রেনের মধ্যে পুরোপুরি সেট হয়ে গেল। গোলাকার, ওকে। এইবার ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, দেখো ঘনক্ষেত্রাকার, হারপিস এবং ভ্যাকসিনিয়া, আসলে অনেকভাবে অসংখ্য সূত্র আছে, এগুলোর জন্য আসলে সূত্রের কোনো শেষ নাই, ঠিক আছে? তারপরও আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, ভ্যাকেশন মানে কি ছুটি, এই লাইনটা যাতে একবারে ভুল না হয় সেই জন্য আমরা এইভাবে মনে রাখবো। কেউ যদি বহু ভ্যাকেশন পায়, অনেক ছুটি পায়, সে খুব খুশি হয় অনেক সময়। বা ঘন ঘন কেউ যদি ভ্যাকেশন পায়, তাহলে কিন্তু সে খুবই হ্যাপি হবে। হ্যাপি মানে কি হারপিস, ভ্যাকেশন মানে কি ভ্যাকসিনিয়া। তাহলে ঘন ভ্যাকেশনে হ্যাপি বা বহু ভ্যাকেশনে হ্যাপি, তুমি এইভাবে মনে রাখতে পারো। ঘনক্ষেত্রাকার, ঘন ঘন ছুটি পাইলে কি হবে, খুবই খুশি হবা তুমি, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি। বেশি সূত্র দিলেও সমস্যা, সূত্র মনে রাখবো নাকি পড়া মনে রাখবো। সেই জন্য আমি যে সূত্রগুলো দিতাম, যে সূত্রগুলো আমি দিই, সেগুলো একদম লাইনের সাথে ঘন দিয়েই মনে রাখতে হবে। ঘন ঘন ভ্যাকেশনে হ্যাপি, এইভাবে মনে রাখি। আর ব্যাঙ্গাচি, দেখো ব্যাঙ্গাচি মানেই হলো T2 T4 T6, এইটা পড়ার জন্য এত পণ্ডিত হওয়া দরকার নেই। ব্যাঙ্গাচি মানেই হলো T2 T4 T6, ঠিক আছে? আমি এটা কিন্তু শুধুমাত্র ওই তোমার পিএইচডি, এটা কিন্তু শুধুমাত্র মনে রাখার জন্য। আমি কিন্তু পিএইচডি না, একটা পিএইচডি করা মুখের কথা না। তুমি যদি ভালো ভার্সিটি থেকে ভালো প্রফেসরের আন্ডারে পিএইচডি করো, তাহলে সত্য কথা হচ্ছে ভাই, তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিতে হবে। সো পিএইচডি করার আপাতত কোনো পরিকল্পনা আমার নাই। জীবনে যদি আমার জ্ঞান পিপাসা যদি না মিটে, ভবিষ্যতে যদি সুযোগ পাই, সেই ক্ষেত্রে হয়তো বা আমি করতে পারি। আপাতত পিএইচডি করার খুব একটা পরিকল্পনা এই মুহূর্তে আমার নাই। তবে করার সুযোগ পেলে খুব একটা মন্দ হতো না। সে যাই হোক, আমরা তাহলে দেখলাম যে T2 T4 T6। এরপরের দিকে তাকায় দেখো, এখানে দেওয়া আছে হলো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, এটা হলো সিলিন্ডারের মতো, ইবোলা এবং মটরের স্ট্রিক ভাইরাস। সো ভাইয়া এটা এইখানে দেখো, সুতার মতো ইবোলা এবং মটরের স্ট্রিক ভাইরাস, অনেকভাবে অনেকভাবে এটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? তারপর তুমি এইভাবে মনে রাখতে পারো, মনে রাখবা সুতার মই। মই মানে কি, মই মানে মই আমরা চিনি, মই দিয়ে হলো মটরের ভাইরাস, ই দিয়ে হলো ইবোলা। আর সুতা মানেই কিন্তু সিলিন্ডার আকৃতির, ঠিক আছে? ইনশাআল্লাহ। কিরে, তোরা এখানে ইউল্যাব নিয়ে আলোচনা করতেছিস কেন? তোদের ব্যাপারটাই তো বুঝতে পারতেছি না আমি। ব্যাপারটা কি তোদের? তোরা এখানে হোয়াট ইজ ইউল্যাব নিয়ে কমেন্ট করতেছিস, আবার একজন ইউল্যাবের মিনিং লিখতেছে। ওয়াও, কেন? আচ্ছা ফাইন, ঠিক আছে। আমরা লাস্ট তথ্য শিখবো, ডিম্বাকার, একদম ডিমের মতো আকৃতি কোন ভাইরাসটার?
দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। তো এইটা আমরা কিভাবে মনে রাখবো? লাস্ট আজকের দিনে শেষ পড়া যারা ক্লাস করছো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিরকম? ডিম্বাকার। তুমি মনে রাখবে ইন্ডিয়া, তাহলেই হয়ে গেল। ইন্ডিয়া কথাটা মনে রাখো, ডিম্বাকার। ইনফ্লুয়েঞ্জা কথাটা দেখি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তো আশা করি সবাই মনে রাখতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে। ও, তোরা ভাবির খবর চাচ্ছিস, তোরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছিস, তোদের তো খবর। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা কত কিছু জেনে গেলাম। তোমাদেরকে আমি আজকে যা পড়ালাম, কালকে তোমাদেরকে আমি ভাইরাস বিশেষজ্ঞ বানিয়ে দিব ভাইয়ারা। একদিনে এর বেশি লোড দিলে পাগল হয়ে যেতে পারো। এই যেটুকু পড়ালাম সেটুকু রিভাইজ করবা। কালকে ক্লাস নিব আবার, কালকে আবার ক্লাস নিব, কালকে ভাইরাসটা পুরোটা শেষ করব। আজকে এই পর্যন্তই পড়ালাম, কালকে আমার ক্লাসের জন্য অপেক্ষা করবা। আর কালকে এই যেই ছোট্ট টপিকগুলো পড়াইলাম, এই টপিকের উপরে কালকে কিন্তু পরীক্ষা হবে ডিএমসি রিভার্স অ্যাপে। এই যে ছোট্ট টপিক পড়াইছি, শুধু ভাইরাস যা পড়াইছি শুধু সেইটুকুর উপরেই পরীক্ষা হবে। এইটুকুর উপরে ডিএমসি রিভার্স অ্যাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা সেই পরীক্ষায় অংশ নিবা। আর ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবা। আবার আমাদের ওই গ্রুপটাতে একটু বন্ধু বান্ধবকে অ্যাড করো, তোমার কলেজের 20টা বন্ধুকে অ্যাড করলেও কিন্তু আমি খুবই খুশি হব। সো সেই পর্যন্ত যারা ক্লাস করলা ইনশাআল্লাহ। মনরূপ মাঝি ভাইয়া আমার পরেনটা ওরে, বিপ্লব বলেছে ভারত গোলাকার, না রে বিপ্লব, তুই কিন্তু পরীক্ষায় ভুল করবি। ডিম্বাকার, ডিম্বাকার, ইন্ডিয়া ডিম্বাকার, ডি দিয়ে ডিম্বাকার। ঠিক আছে ভাইয়া, অনেক ইনফরমেশন, হ্যাঁ অনেক ইনফরমেশন। পিডিএফটা আমি একটু পরে গ্রুপে লিংক আকারে আপলোড করে দিব, সবাই গ্রুপ থেকে ডাউনলোড করে নিও ইনশাআল্লাহ। আপাতত আর কোনো কথা বলবো না, আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, পড়ালেখা করতে থাকো, আমার সাথে থাকো, ডিএমসি ডিএমএস এর সাথে থাকো। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।